আপনারা যারা কলকাতার ইতিহাস চর্চা করতে ভালোবাসেন তাদের কাছে অন্যতম পছন্দের টপিক হচ্ছে এখানকার রাস্তাঘাটের ইতিহাস। এই কারণে আজকে আমরা এমনই একটি রাস্তা নিয়ে কথা বলবো যেটি আদিতে ছিল একটা খাল। না, কোনো প্রাকৃতিক খাল নয়। এটা খোঁড়া হয়েছিল যাতে ব্রিটিশদের প্রিয় শহর কলকাতাকে মারাঠা আক্রমণ থেকে বাঁচানো যায়। এই কারণে ওই খালটার নাম হয়ে যায় মারাঠা ডিচ বা মারাঠা খাল। অবশ্য পরবর্তীকালে এই খালটাকে বুঝিয়ে দেওয়া হয় এবং বর্তমানে এটি কলকাতার অন্যতম ব্যস্ত একটি রাস্তা। অনুমান করতে পারছেন কোন রাস্তা নিয়ে কথা বলবো আজকে? তাহলে চলুন আজকে আমাদের ইতিহাসের গল্পে আমরা কলকাতার এই মারাঠা ডিচ এবং এর বিবর্তিত রূপ সেই রাস্তার ইতিহাস নিয়ে গল্প করি। মূল গল্পে ঢোকার আগে একটু সমকালীন ইতিহাসটা দেখে নিই, তাহলে ঘটনাগুলো বুঝতে সুবিধা হবে। এই মারাঠা সৈন্যরা বাংলায় ঢুকেছিল গড়পঞ্চকোট দিয়ে মেদিনীপুরের পথে, এবং মেদিনীপুর থেকে এরা লুটপাট আরম্ভ করলো এবং টানা অগ্রসর হলো হুগলি পর্যন্ত। এই মারাঠা আক্রমণ সম্বন্ধে বা বাংলায় বর্গী আক্রমণ এর সম্বন্ধে একটা ডিটেল ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। আপনারা এইখানে ক্লিক করে বাংলায় বর্গী আক্রমণের সম্পূর্ণ ইতিহাসটা দেখে নিতে পারেন। এই মারাঠা দস্যুরা হুগলিতে এসে পৌঁছানোর পর খবরটা গেল কলকাতায় ইংরেজদের কানে, এবং খবর শুনে শহর জুড়ে হুলস্থুল পড়ে গেল। কেননা দেশীয় ইংরেজ যত রকমের মানুষ ছিল এখানে, সবার তখন মাথায় একটাই চিন্তা, কোনো রকমে বর্গীরা এই কলকাতায় এসে আক্রমণ না শুরু করে দেয়। তাহলে উপায় কি? শহর জুড়ে ইংরেজরা করলো কি, যত রাজ্যের ইঞ্জিনিয়ার সার্ভেয়ার যত সমস্ত বৈজ্ঞানিকরা ছিলেন সবাইকে এক জায়গায় ডাকলো এবং বিভিন্ন আলাপ আলোচনা শুরু হলো, মিটিং শুরু হলো। এই সমস্ত মিটিংয়ে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত প্রস্তাব উঠে এসেছিল। যেমন বলি শুনুন। প্রথম একটা প্রস্তাব উঠল যে কলকাতা শহরকে ঘিরে চারদিকে একটা উঁচু পাঁচিল তুলে দাও, তাহলে আর মারাঠা সৈন্যরা ভেতরে ঢুকতে পারবে না। কিন্তু দেখা গেল এই গোটা শহরটাকে যদি পাঁচিল দিয়ে ঘিরতে হয় এত টাকা প্রয়োজন যে আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলল অত খরচ আমরা করতে পারবো না। সুতরাং প্রথম প্রস্তাবটা বাতিল হয়ে গেল। দ্বিতীয় একটা প্রস্তাব দিলেন ক্যাপ্টেন হোলকম্ব। তিনি বললেন এই পাঁচিল দিয়ে না ঘিরে শহরের বিভিন্ন পয়েন্টে এক একটা কামান ঘাঁটি বসানো হোক। কীরকম? তিনি বললেন প্রথম একটা কামান ঘাঁটি বসুক শহরের উত্তর প্রান্তে পেরিন্স পয়েন্ট বা পেরিন সাহেবের বাগান বাড়িতে। এখানে একটা কথা বলি, এই যে পেরিন্স পয়েন্ট বা পেরিন সাহেবের বাগান বাড়ি অথবা পেরিন সাহাব কা বাগিচা, এইখান থেকেই কিন্তু কলকাতা বিশেষজ্ঞরা বলেন বাগবাজার নামটা এসছে। এই পেরিন্স পয়েন্টে একটা কামান ঘাঁটি বসলো। দ্বিতীয় কামান বসবে জোড়াসাঁকোয়। আর একটা বসানো হলো জোড়াবাগান এলাকা। আর একটা বসলো লালবাজার এলাকায়। আরও একটা বসলো কলকাতার এখন যেটা ময়দান সেই ময়দান চত্বরে। এরকমভাবে 5-6খানা কামান ঘাঁটি বসিয়ে কলকাতাকে একটা ডিফেন্স করার চেষ্টা করা হলো। এই প্রস্তাবটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাপ্রুভ করলো। সেই সঙ্গে আর একটা প্রস্তাব উঠল, এটা হচ্ছে আর একটা লেয়ার অফ সিকিউরিটি। এই ব্যাপারে বললেন ক্যাপ্টেন ক্যারোলাইন স্কট। তিনি বললেন কলকাতার বিশেষ করে সাহেবপাড়া অঞ্চলটা বা হোয়াইট টাউন, এইটাকে যদি কাঠের রেলিং দিয়ে ঘিরে দেওয়া যায় তাহলে বেশ হয়। কেননা এই কাঠের রেলিং ভেদ করে মারাঠা সৈন্যরা ঘোড়া নিয়ে ঢুকতে পারবে না। তাহলে মোটামুটি কলকাতার সাহেবপাড়াটাকে সেফ রাখা যাবে। এখানে একটা কথা বলি, তৎকালীন সাহেবপাড়া অর্থাৎ আমরা কথা বলছি 1742 সালের, তখন সাহেবপাড়া বা হোয়াইট টাউন বলতে কিন্তু বোঝাতো ডালহৌসি এলাকা, অর্থাৎ এখন যেটা আমাদের বিবিডিবাগ অঞ্চল সেই অঞ্চলটাকে বোঝাতো। এসপ্ল্যানেড কিন্তু তখনও ডেভেলপ হয়নি, এটা আরও পরে ডেভেলপ হয়। কলকাতার ইংরেজরা এরকম নানা রকম ফন্দি ফিকির ভেবে চলেছে, কিন্তু কার্যক্ষেত্রে কোনোটাই তারা অ্যাপ্লাই করছে না, কেবলমাত্র আলোচনাই সার। ওদিকে কলকাতার যারা নেটিভ বা ভারতীয় রয়েছে তারা কান পেতে বসে আছে কখন সাহেবরা একটা ভালো রকম মেজারমেন্ট নেবে, কারণ তাদের তখনও ভরসা যে এই সাহেবরা কিন্তু তাদেরকে বাঁচাবে। কিন্তু যখন দেখা গেল যে এই সাহেবদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম হচ্ছে কেবলমাত্র হোয়াইট টাউন বা সাহেবপাড়াকে কেন্দ্র করে, তখন তাদের বিশ্বাস ভঙ্গ হলো। তারা তখন ঠিক করলেন যে কোনো উপায় হোক তারা নিজেরাই নিজেদেরকে রক্ষা করবেন।
এবং অনেক ভেবেচিন্তে তারা একটা অসাধারণ প্ল্যান তৈরি করলো। তারা মনে করলো কোনো রকম কাঠের রেলিং নয়, কোনো রকম পাঁচিল তোলা নয়, তারা করবে কি, কলকাতার উত্তর প্রান্ত অর্থাৎ বাগবাজার থেকে শুরু করে কলকাতার দক্ষিণ প্রান্ত অর্থাৎ কুলিবাজার এলাকা, যেটাকে এখন আমরা হেস্টিংস বলে চিনি, এই 7 মাইল লম্বা একটা দীর্ঘ খাল তারা খুঁড়বে এবং এই খাল খোঁড়ার ফলে একটা ফিজিক্যাল বাধা তৈরি হবে, যার জন্য মারাঠা সৈন্যরা ওই খাল টপকে বা বাধা টপকে এপারে আক্রমণ করতে পারবে না। সত্যি কথা বলতে কি, নেটিভদের এই যে প্ল্যান, এটা কিন্তু ইংরেজদেরও মনে ধরল, কেননা এইটা সত্যিকারের একটা বাস্তবসম্মত প্ল্যান, যার প্রভাবে কিন্তু শত্রুদেরকে ঠেকিয়ে রাখা সম্ভব। তারা তখন কি করলো, এই প্ল্যানটাকে মুর্শিদাবাদের নবাবের কাছে পাঠালো, কেননা নবাব যদি অ্যাপ্রুভ করেন তবেই একমাত্র এই কাজটা এগোনো যাবে, না হলে কিন্তু এটা বেআইনি হয়ে যাবে। নবাব বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা খাল খুঁড়তে পারো। নবাবের কাছ থেকে পারমিশন তো মিলল, কিন্তু মুশকিল হলো আর একটা জায়গায়। ইংরেজরা হিসেব করে দেখলো এই যে খাল, এটা দৈর্ঘ্যে প্রায় 7 মাইল লম্বা হবে, প্রস্থ হবে মোটামুটি 42 গজ এবং গভীরতা হবে মোটামুটি 6 ফুট। যদিও এই মাপগুলো নিয়ে একটু বিতর্ক রয়েছে, তবে অনেকগুলো জায়গাতে আমি এই মেজারমেন্ট পেয়েছি, তাই বললাম। তা এইরকম একটা বড়সড় খাল খুঁড়তে তখনকার দিনে এস্টিমেট হয়েছিল 25,000 টাকা। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত টাকা খরচ করতে রাজি নয়, তারা প্রচণ্ড কিপ্টে। অথচ খাল না খোঁড়াও তো উপায় নেই, কেননা মারাঠা সৈন্য তখন বাংলায় নবাবের সঙ্গে যুদ্ধ করছে, যে কোনো দিন তারা মতিগতি পাল্টে কলকাতার দিকে আক্রমণ করতেই পারে, সুতরাং কাজ তো শুরু করতে হবে। তখন কলকাতার মানুষ বলল যে লাগবে না টাকা, তারা নিজেরাই চাঁদা তুলবে এবং চাঁদা তুলে এই টাকাটা জড়ো করবে। কিন্তু মুখে যতই বলা হোক, আজ থেকে প্রায় 250 বছর আগে রাতারাতি 25,000 টাকা জড়ো করা সাধারণ মানুষের পক্ষে কিন্তু সম্ভব ছিল না। তখন একটা আলোচনার পরে ঠিক হলো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপাতত ধার হিসেবে টাকাটা দেবে এবং গ্যারেন্টার হিসেবে রাখা হলো উমিচাঁদ এবং বৈষ্ণবচরণ শেঠ, এই দুই ধনী ব্যবসায়ীকে। এই উমিচাঁদ হচ্ছেন পলাশির যুদ্ধের যিনি ষড়যন্ত্রকারী, সেই উমিচাঁদ। যাই হোক, এইভাবে টাকার জোগান হলো এবং ব্রিটিশদের আদেশে প্রায় 900 জন লোক এই খাল কাটা শুরু করলো। এই 900 জনের মধ্যে 600 জন ভারতীয় এবং 300 জন ইউরোপিয়ান। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো। ইনিশিয়ালি যে প্ল্যানটা বানানো হয়েছিল, সেখানে দেখা গেল কলকাতার দুই সম্ভ্রান্ত ব্যক্তি অর্থাৎ গোবিন্দরাম মিত্র এবং উমিচাঁদ, এনাদের যে বাগান বাড়িটা, এটা এই খালের বাইরে পড়ে যাচ্ছে। অর্থাৎ যদি মারাঠা আক্রমণ হয় তাহলে এদের বাগান বাড়িটা কিন্তু অরক্ষিত হয়ে যাচ্ছে। তাহলে উপায় কি? তখন এই প্ল্যানে একটু হেরফের করা হলো এবং এই মারাঠা ডিচ একটু ঘুরিয়ে এদের বাগান বাড়িটাকে কভার করে দেওয়া হলো। এই লোকেশনটা কোথায় বলুন তো? এখন যদিও এই বাগান বাড়ি দুটোর কোনো অস্তিত্ব পাওয়া যায় না, তবে মোটামুটি লোকেশনটা হচ্ছে এই শিয়ালদার কাছে, যেখানটা এখন বঙ্গীয় সাহিত্য পরিষদের বিল্ডিং, ওই জায়গাটায় ছিল এদের বাগান বাড়ি। এখানে আপনাকে একটা ম্যাপ দেখাই, তাহলে আপনার এই ছবিটা বুঝতে সুবিধা হবে। এই দেখুন, এইটা হচ্ছে বাগবাজার এলাকা বা পেরিন্স পয়েন্ট। এইখান থেকে এই মারাঠা ডিচ সোজা খোঁড়া হচ্ছে। এবারে দেখুন, এই গোবিন্দ মিত্তির এবং উমিচাঁদ, এদের বাগান বাড়িটাকে জাস্ট ঘিরে এটা আরও দক্ষিণে এক্সপ্যান্ড হচ্ছে এবং আলটিমেটলি হেস্টিংসে গিয়ে শেষ হচ্ছে। মোটামুটি 6 মাস মতো কাজ হলো এবং দেখা গেল প্রায় 3 মাইল বা 7 কিলোমিটার মতো খাল কাটা হয়ে গেছে। মানে বাগবাজার থেকে আরম্ভ করে এন্টালি পর্যন্ত খাল খোঁড়া হয়ে গেছে। এমন সময় খবর হলো যে নবাবের সঙ্গে মারাঠা সৈন্যদের একটা শান্তি চুক্তি বা সমঝোতা হয়ে গেছে, যার ফলে আর বাংলায় মারাঠা আক্রমণ হবে না। অর্থাৎ কলকাতা কিন্তু এই যাত্রায় বেঁচে গেল। কিন্তু এই যে একটা 3 মাইল লম্বা খাল, এটা ফাঁকা পড়ে রয়েছে। আপনারা কি ভাবেন কলকাতার লোক অত সহজে এটাকে ছেড়ে দেবে? শহরের যত নোংরা আবর্জনা সব নিয়ে এসে এই খালে বোঝাই করা হলো এবং খালটা এবং এই সংলগ্ন অঞ্চলটা একেবারে অস্বাস্থ্যকর, মশা মাছিতে ভর্তি, রোগ জীবাণুর একেবারে আঁতুড় ঘরে পরিণত হলো এবং এই সমস্ত আবর্জনার উৎকট গন্ধে প্রায় নরকের মতো অবস্থা। এরকমভাবে ছিল অনেক দিন। পরবর্তীকালে যখন লর্ড ওয়েলেসলি ভারতের বড়লাট,
তিনি বললেন যে এইরকম একটা অস্বাস্থ্যকর জায়গা থাকাটা একদমই উচিত না, সুতরাং মাটি ফেলে এটাকে ভরাট করে দেওয়া হলো এবং দেখা গেল এই মাটি দিয়ে ভরাট করার পর একটা বেশ চওড়া রাস্তায় এই খালটা পরিণত হয়েছে। পরবর্তী সময়ে এই রাস্তাটাকে আরও দক্ষিণে এক্সপ্যান্ড করা হলো এবং আজকের যে হেস্টিংস পর্যন্ত একে টেনে নিয়ে আসা হলো। পরবর্তীকালে এই রাস্তার নাম দেওয়া হয় আপার এবং লোয়ার সার্কুলার রোড। পরবর্তীকালে স্বাধীনতার পর এই রাস্তার নামটা পাল্টে যায়। এখন শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে মোটামুটি শিয়ালদা পর্যন্ত এই যে রাস্তার অংশটা, এর নাম দেওয়া হয় আচার্য প্রফুল্লচন্দ্র রোড বা এপিসি রোড। এবং শিয়ালদা থেকে দক্ষিণে হেস্টিংস পর্যন্ত যে রাস্তাটা, তার নাম দেওয়া হয় এজেসি বোস রোড বা আচার্য জগদীশচন্দ্র বোস রোড। এই ছিল আমাদের আজকের ইতিহাসের গল্প। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। এরকম আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ইতিহাসপ্রেমী মানুষের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের দিন আর একটা গল্পের এপিসোডে। ধন্যবাদ।